বাংলাদেশের রাজনীতিতে আবার নূতন করে যোগ হয়েছে মৌলবাদ। তো মৌলবাদ কি? ধর্মীয় যে মৌলবাদ রয়েছেন তারা চাচ্ছে যে বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত হোক এবং সামাজিক এবং রাজনৈতিকভাবে ইসলামী আইনগুলো প্রতিষ্ঠা করার দাবি তারা তোলে। এবং অন্যান্য যেসব মৌলবাদের সংজ্ঞা রয়েছে বা উদাহরণ রয়েছে, রাজনৈতিক যে মৌলবাদ রয়েছে সেখানে বাংলাদেশে কিছু রাজনৈতিক দল বা গোষ্ঠী নিজেদেরকে মতবাদ, যেমন রাষ্ট্রীয় খেলাফত প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন সংগ্রাম করছেন। এরপরে রয়েছে সামাজিক সংস্কৃতি। সামাজিক সংস্কৃতি বলতে যেটা বোঝানো হয়েছে যে কিছু ইসলামী বক্তা বা ইসলামী নেতারা মনে করছেন যে সামাজিক যে গান বাজনা যেটি রয়েছে সেটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে হারাম, সেটার বিরুদ্ধে তারা কথা বলছেন এবং সহিংসতার রূপ নেওয়া। কিছু মৌলবাদ জামাতুল মুজাহিদিন যেমন জেএমবি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছেন, তারা বিভিন্ন এবং বাংলাদেশে 64 জেলায় একযোগে বোমা ব্লাস্ট করেছিলেন। এই ধরনের তো বাংলাদেশের যে মৌলবাদের উত্থান হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান থেকে শুরু করে সবাই কিন্তু এটি বলে আসছেন এবং মৌলবাদের যে দাবি, তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় এবং শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায়। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য বা লক্ষ্য। কিন্তু রাজনৈতিক দলগুলো সবসময় বাম বাম গণতান্ত্রিক বা মধ্যপন্থায় রাজনীতি করতে চায়। বাংলাদেশে যারা বড় রাজনীতিবিদ রয়েছেন বা বড় রাজনৈতিক দলগুলো রয়েছে তারা মধ্যপন্থা অবলম্বন করতে চায়, যাতে করে তাদের বাংলাদেশে যেহেতু মুসলিমের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অনেক ধর্মের মানুষ এখানে বসবাস করে, সে কারণে তারা সবাইকে নিয়ে যে রাষ্ট্রটা গঠন করতে চায়। কিন্তু যারা মৌলবাদ, যেটি বোঝানো হয়েছে যে তারা শুধু শরিয়া আইন যেটা রয়েছে আক্ষরিক বা ব্যাখ্যা তারা প্রদান করেন যে শরিয়া আইনের ভিত্তিতে দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে এবং ইসলামের যে মূল মন্ত্র রয়েছে এবং কোরআন হাদিসের আলোকে তারা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তো বাংলাদেশে 5ই আগস্টের অভ্যুত্থানের আগে বা পরে, অভ্যুত্থানের পরে যে আলোচনাগুলো বাংলাদেশের রাজনীতিতে এসেছে, এর আগে আমরা আন্দোলনের সময় যেটি দেখেছি বিভিন্ন জায়গাতে কওমি মাদ্রাসাগুলো রয়েছেন এবং বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটি চরমোনাই প্রতিষ্ঠিত করেছেন এবং তাদের যে দল তারাও কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছিলেন। তখন কিন্তু রাজনৈতিক দলগুলো মৌলবাদের সঙ্গে বা এক কাতারে আন্দোলনের কথা কিন্তু তারা যে তারা আন্দোলন করতে পারবে না সেটি এই প্রশ্নটা তারা তুলেন নাই। কিন্তু যখনই তাদের বিপদ সরে যাচ্ছে বা মানুষ যখন বিপদ চলে যায় তখন যে আনন্দ উৎফুল্ল হয়, সেটি কিন্তু চরম উদাহরণ এখন টেনে আনছেন। 1 বছরের মাথায় কিন্তু তারা যে যারা মৌলবাদ রয়েছেন তারা কিন্তু আন্দোলনে শরিক হয়েছিলেন এবং সব গোষ্ঠী কিন্তু তারা আন্দোলন করেছিলেন। কিন্তু বর্তমানে রাজনৈতিক বিভাজনের কারণে কিন্তু মৌলবাদের যে সংজ্ঞাটি সামনে নিয়ে আসা হয়েছে এবং দক্ষিণপন্থী বলা হচ্ছে, মৌলবাদ বলা হচ্ছে। এই ধরনের কথাবার্তা বড় রাজনৈতিক দল থেকে আসছে। তো ধর্মীয় মৌলবাদেরা যেটা চেয়েছিলেন বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং খেলাফত মজলিস বা হেফাজত ইসলাম যে 7 দফা বা 13 দফা দাবি দিয়েছিলেন, সেখানে নারীদেরকে চাকরির ক্ষেত্রে যে বাধ্যবাধকতা দিয়েছিলেন এবং আরো কিছু শর্ত যদি দিয়েছিলেন, তো তারা চেয়েছিলেন ইসলামী মূল্যবোধের বা রাষ্ট্র পরিচালনা হলে হয়তো বাংলাদেশে আরো শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। কিন্তু মধ্যপন্থা যারা রাজনীতি করেন তারা কিন্তু এই মৌলবাদের আসলে সেভাবে রাজনীতিতে তারা দেখতে চান না। তাদেরকে যেমন মসজিদ মাদ্রাসা তারা শুধু নামাজ পড়াবে এবং তারা যে আন্দোলন বা সংগ্রাম বা তারা যে নেতৃত্ব দিতে পারবে বা রাজনীতিতে আসতে পারে সেটি কিন্তু তারা চাচ্ছেন না। তাদেরকে মসজিদ এবং মাদ্রাসা অথবা জানাজা নামাজ বিভিন্ন ধর্মীয় কাজে ব্যবহারের জন্যই তারা এসেছেন এবং তারা ধর্মীয় জ্ঞানই তাদের ভিতরে রয়েছে এবং রাজনৈতিক প্রজ্ঞা তাদের ভিতরে নেই, এমনটা তারা মনে করেন। রাজনীতি করতে হলে যে প্রজ্ঞা দরকার হয়, কিন্তু আমরা দেখেছি ইসলামী স্কলার যারা রয়েছেন তাদের ভিতরে কিন্তু কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুদানে সেখানে কিন্তু রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং কোরআনের সব বিষয় কিন্তু বর্ণনা রয়েছেন। কোরআনে এমন কোনো বিষয় নাই যেটি আল্লাহ তাআলা বর্ণনা করেনি। সেক্ষেত্রে মানুষের চলার পথ বা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক জীবন চলার এবং জীবন গঠন সবকিছু কিন্তু এই ধর্মীয়। তো ইতিমধ্যেই আমরা যেটি বড় বড় রাজনৈতিক দল থেকে ইতিমধ্যেই তারা দেখাতে শুরু করেছে, কিন্তু যখন তাদের প্রয়োজন হয় তাদেরকে ব্যবহার করা হয়। যেমন হুজুর হুজুর রয়েছে বা ধর্মীয় যারা নেতা রয়েছেন তাদের শুধু ব্যবহৃতই হচ্ছেন এবং তাদেরকে বিভিন্ন সময় কিন্তু বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু তাদেরকে ফ্রন্ট লাইন বা সামনে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কিন্তু তাদের যে তখনই কিন্তু তাদের মনে এই বাধাটা আসে এবং এই নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তারা অপারগতা হয়। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা বাম রাজনীতি করেন তারা তো ইসলামকে একপাশে রেখে এবং আর মৌলবাদ যারা রয়েছেন তারা ইসলামিক শাসনতন্ত্র বা শাসন প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশে, বা তাদের সামাজিক, অর্থনৈতিক এবং মানুষের পারিবারিক এবং চাকরির ক্ষেত্রেও যে ইসলামিক যে নিয়ম কানুন, তাদের রাজনীতি বা ধর্মীয় রাজনীতি বাংলাদেশে চালু থাকতো, হয়তো বা কোনো অংশে অপরাধের সংখ্যা কমে আসতো এবং মানুষ আর্থসামাজিকভাবে কিন্তু
স্বাবলম্বী হতো কিনা সেটি বলা মুশকিল। তবে মৌলবাদীরা যেহেতু বাংলাদেশের রাজনীতিতে বড় একটি অংশগ্রহণ করতে চাচ্ছে, তাদেরকে দূরে রাখার জন্য যে ধরনের কৌশল অবলম্বন করা দরকার, ট্যাগিং ফ্রেম, সেটি কিন্তু চলমান রয়েছে এবং তারা তাদের যে কয়েকটি রাজনৈতিক বড় দল রয়েছে, বড় না হলেও তাদেরকে মোটামুটি সমর্থক রয়েছেন। তার মধ্যে ইসলামী আন্দোলন, জামাত ইসলামী এবং খেলাফত মজলিস সহ হেফাজতে ইসলাম, যারা তারা হয়তো অরাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশে রয়েছেন। তো সবগুলো দল যদি একত্রে বাংলাদেশের রাজনীতিতে আসতে পারত, তাদের যেহেতু কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক রয়েছেন, সেগুলোকে সামনে রেখে বা সেগুলোকে পিছনে রেখে তারা যদি এক ফ্রেমে রাজনীতিতে আসতে পারতো, হয়তোবা বাংলাদেশে কিছু পরিবর্তন হতে পারত। কিন্তু সেটি তারা করতে পারছে না। অনেকাংশে তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং অনেক ক্ষেত্রে আমরা যেটি শুনতে পেয়েছি, হয়তো নির্বাচন যখন খুব কাছাকাছি চলে আসবেন, হয়তোবা তাদের ভিতরে একটি রাজনৈতিক একত্রিত হয়ে তারা রাজনৈতিক মাঠে লড়াই করবেন এবং যেহেতু অন্যান্য রাজনৈতিক দল রয়েছেন, তারা যদি ইসলামিক যারা রয়েছেন বা ইসলাম নিয়ে যারা কাজ করেন বা যারা মুসলমানদেরকে পছন্দ করেন বা যখন প্রয়োজন হয় ব্যবহার করছেন এবং ব্যবহারের পরে তাদেরকে ছুঁড়ে ফেলা এবং তাদেরকে একটি ট্যাগিং ফ্রেমে রাখা এবং তাদেরকে এক পাশ করে রাখা এবং তাদেরকে রাজনৈতিক কাঠামোতে আনা বা রাজনৈতিক মাঠে পার্টিসিপেট করা বা তাদের সাথে যে ইসলামিক ধর্মীয় মনোভাব রয়েছেন মানুষদের, বাংলাদেশে যেহেতু 90% মুসলিম রয়েছেন, তাদের যে ভাব বা গাম্ভীর্য এবং তারা যে বিশ্বাসী সেগুলো কিন্তু নিয়ে তারা কাজ করছেন এবং তারা চাচ্ছেন আগামী জাতীয় নির্বাচনে বড় একটি দল বা বড় ইসলামী দলগুলো সবাই মিলে একটি রাজনৈতিক দল গঠন করবেন এবং সেখানে তারা পার্টিসিপেট করবেন এবং তাদের যে ৫টি বা ৪টি বড় রাজনৈতিক দল রয়েছেন, তারা যদি একত্রে বা এক ফ্রেমে যদি রাজনীতি বা ভোটগুলো আনতে পারেন, হয়তোবা তাদের ক্ষেত্রে একটি ভালো ফলাফল আশা করা যাচ্ছে এবং তারা পিআর পদ্ধতি নিয়ে বারবার আলোচনা করছেন, যেহেতু তাদের সারা বাংলাদেশে একটি সমর্থক রয়েছেন এবং পিআর পদ্ধতি হলে হয়তোবা তারা যদি ১ থেকে ২% বা ৩% ভোট পায়, তাহলে তারা জাতীয় সংসদে তাদের প্রতিনিধি পাঠাতে পারবেন, এমনটি বলছেন। কিন্তু বিএনপির ক্ষেত্রে যেহেতু তাদের অন্তঃকন্দল, বাংলাদেশে যেহেতু প্রায় ৬৩ জন থেকে ৭০ জন বা ৫০ জন লোক ইতিমধ্যেই মারা গিয়েছেন। এখন পিআর পদ্ধতি হলে তাদের ভিতরে যে বিভাজন হবে এই টাকার বিনিময়ে অথবা যেহেতু নমিনেশন বাণিজ্য হয় এবং কাকে তারা প্রতিনিধি হিসেবে পাঠাবেন, যদি বিএনপি ২০% বা ৪০% ভোট পেয়ে যায় একাই বা ৫০% ভোট পায়, তাহলে তারা ১ থেকে ১৫০ আসন পেয়ে যাবেন। তো ১৫০ আসন পেলে তারা কাকে পাঠাবেন, যেহেতু তারা ৩০০ প্রতিনিধি নির্বাচন করবেন এবং ৩০০ জন নির্বাচনে লড়াই করবেন, তারা এই ১৫০ জন কিভাবে সিলেক্ট করবেন সেটি কিন্তু তাদের মধ্যে বড় ধরনের, যেহেতু নমিনেশন নিয়ে তাদের মধ্যে সমস্যা, তাদের কমিটি নিয়ে সমস্যা এবং তাদের মধ্যে সেই দ্বন্দ্ব লেগেই থাকে, তাহলে তাদের জন্য একটি অসুবিধা হয়ে দাঁড়াবে। কিন্তু ইসলামিক রাজনৈতিক দলগুলো কিন্তু তারা যেভাবে তাদের যে দল চালায়, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সুবিধা হবে। তারা নির্দিষ্ট যাদেরকে সংসদে পাঠাবেন তারাই হয়তোবা সেটি মেনে নেবেন, কিন্তু তাদের মধ্যে কোনো গ্রুপিং হবে না। কিন্তু বড় দলগুলোর ক্ষেত্রে কিন্তু সেটি একটি অসম্ভাবনীয় ব্যাপার হয়ে দাঁড়াবে এবং যেহেতু তারা বাংলাদেশে এই ৫ই আগস্টের পর তাদের দল সামলানোর জন্য বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দলের হাইকমান্ড থেকে শুরু করে দলের চেয়ারম্যান থেকে শুরু করে সবাই কিন্তু এটি চেষ্টা চালিয়েও কিন্তু তারা সেটিকে সার্থক হতে পারেনি এবং তাদের যে নেতাকর্মী আছেন তারা কিন্তু তাদের দলীয় কমান্ড না মেনেই কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং সারা বাংলাদেশে প্রায় ৩ থেকে ৪ হাজার ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে এবং বিভিন্ন অপকর্মের ফলে এর মধ্যেও বিভিন্ন জায়গায় কিন্তু কমিটি নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ সেটি কিন্তু চলমান রয়েছে। আহত হয়েছে প্রায় ৫,০০০ এর উপরে। তো সবকিছু মিলিয়ে এটি বড় দলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে পিআর পদ্ধতি। সেই কারণেই তারা এটি মানতে নারাজ। কিন্তু অন্যান্য ছোট দলগুলোর ক্ষেত্রে খুবই সহজ এবং তাদের ভিতরে যে অল্প কিছু মানে জনপ্রিয় লোক রয়েছেন, তাদেরকে যদি তারা যেই পার্সেন্টেজে ভোট পাবেন, তাদেরকে সংসদে পাঠাতে তারা সক্ষম হবেন। তাতে করে তাদের ভিতরে কোনো সমস্যা তৈরি হবে না। কিন্তু বড় দলের ক্ষেত্রে সেটি কিন্তু ব্যতিক্রম হয়ে দাঁড়াবে। সে কারণেই তারা এই পিআর পদ্ধতিতে